সুনামি বা বেলর্মি বা সামুদ্রিক তুফান আক্ষরিক অর্থে পোতাশ্রয় ঢেউ বা এক প্রকার জলোচ্ছ্বাস। বস্তুত সুনামিতে পোতাশ্রয়ই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। সুনামি হল সাগর, নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ। সুনামি বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধ্বস অন্যতম। সমুদ্র সমতলের 20 বা 30 কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটন। টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান পতন। সমুদ্র সমতলের 20-30 কিলোমিটার গভীরে ভূমিকম্প হলে তা সমুদ্র তলদেশের মাটিকে যেমন নাড়িয়ে দেয়, তেমনি খুব স্বাভাবিকভাবেই তার সাথে সম্পর্কিত জলকে নাড়িয়ে দেয়। ভূমির কম্পন যখন জলে সঞ্চালিত হয়, তখন তার ফলে সুনামির উৎপত্তি হতে পারে। এছাড়াও সাধারণত কার্বন চক্রের প্রভাবে ভূ অভ্যন্তরে টেকটনিক প্লেটের নড়াচড়া হতে থাকে। এভাবে কখনো কখনো একটি প্লেট অপর প্লেটের দিকে অনবরত ধাক্কা দিতে থাকে, ফলে একসময় একটি আরেকটির উপরে উঠে যায়। তখন ওই স্থানের ভূত্বক আচমকা উঁচু হয়ে যায়। এমনকি এভাবে ছোট টিলা থেকে পাহাড় সমান পর্যন্ত হঠাৎ ভূত্বক উঁচু হয়ে যেতে পারে। সমুদ্র, নদী, জলাশয় কিংবা অন্য কোনো বৃহৎ জলক্ষেত্রের নিচের ভূত্বক এভাবে ফুলে উঠলে তখন ওই জলক্ষেত্রের পানিও হঠাৎ ফুলে উঠে সুনামির সৃষ্টি হয়। সুনামির ক্ষেত্রে কম্পনজনিত বা তাড়নজনিত কারণে ফুলে ওঠা পানি সলিটনের মতো বিশাল এক বা একাধিক ঢেউয়ের সৃষ্টি করে এবং তা চারিদিকে সমান মাত্রায় ছড়িয়ে পড়ে। এই ঢেউ দ্রুততার সাথে পারে বা পাড়গুলোতে এসে আছড়ে পড়ে। বিশাল সমুদ্রের ক্ষেত্রে উত্থিত ঢেউ নিকটবর্তী ভূভাগের দিকে ধাবিত হয়। কখনো কখনো এই পাহাড় সমান পানি বিশাল জলক্ষেত্র ঠেলে আসতে আসতে দুর্বল হয়ে পড়ে, কিন্তু কখনো কখনো তীব্র মাত্রার ঢেউ সব বাধা পার হয়ে কিংবা ভূভাগের কাছে সংঘটিত ভূত্বকের উত্থানে তীব্র মাত্রার ঢেউ কোনো বাধা ছাড়াই নিকটবর্তী ভূভাগে এসে আঘাত করে। এ ধরনের আকস্মিক জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। জলক্ষেত্রের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হলেও জল এভাবে ফুলে উঠতে পারে এবং সুনামি ঘটাতে পারে। আবার স্থলভাগের কোনো ভূমি থেকে ভূমিধ্বস হলেও তা জলক্ষেত্রে এমন সুনামির সৃষ্টি করতে পারে। সুনামি যে সবসময়ই বিশাল ঢেউ হয়ে আসে এমনটাও ঠিক নয়। কখনো কখনো এমনও হতে পারে সমুদ্রের গভীরে থাকাকালীন সুনামির ঢেউটি নৌকার নিচ দিয়ে চলে গেছে অথচ টেরই পাওয়া যায়নি। এর মূল কারণ হলো সমুদ্রের নিচ অনেক গভীর হয়ে থাকে এবং ফুলে ওঠা পানি সহজেই স্থিতাবস্থায় আসার মতো তল পায়। কিন্তু সমুদ্র যতই ভূভাগের কাছাকাছি হয় ততই অগভীর হতে থাকে সমুদ্র, তাই এ ধরনের ঢেউ চূড়ার আকার ধারণ করতে শুরু করে। কিছু কিছু সুনামি ভূভাগের দিকে অগ্রসর হতে হতে 100 ফুট পর্যন্ত উঁচুও হতে পারে। গভীর জলে সুনামি প্রতি ঘন্টায় 600 মাইল গতির হতে পারে। সুনামির ঢেউ সাধারণত একটি হয় না, হয় ধারাবাহিক কয়েকটি, এবং একটি ঢেউয়ের চূড়া থেকে আরেকটি ঢেউয়ের চূড়ার দূরত্ব 100 মাইলের মতো। তাই একটি বড় ঢেউ আঘাত করার মোটামুটি 1 ঘন্টা বা সামান্য বেশি সময় পর দ্বিতীয় আরেকটি এবং আরও 1 ঘন্টা পর তৃতীয় আরেকটি, এভাবে ঢেউগুলো ভূভাগে এসে আঘাত করতে পারে। 2004 ভারত মহাসাগরে ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে 00:58:53 UTC 26শে ডিসেম্বর ঘটে। ভূমিকম্পটি উপকেন্দ্রের সাথে ঘটে। এর প্রভাব পরিমাপ করা হয় 9.1 থেকে 9.3 এর মাত্রায়, যা এক্সের সর্বোচ্চ মার্কেলি তীব্রতা ছিল। ভারতীয় প্লেট বার্মা প্লেট দ্বারা যখন বিভাজিত হয় তখন ভারতীয় মহাসাগরের সীমান্তবর্তী বহির্দেশের সমভূমির মধ্য দিয়ে বিধ্বস্ত সুনামির একটি ধারাবাহিকতা সৃষ্টি করে, যার ফলে সমুদ্রতলে মেগাথ্রাস্ট ভূমিকম্প ঘটে। এর ফলে 14টি দেশের 2,30,000 থেকে 2,80,000 জন মানুষ মারা যায় এবং উপকূলীয় অঞ্চল 30 মিটার ঢেউয়ে প্লাবিত হয়। এটি লিপিবদ্ধ করা ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে একটি। ইন্দোনেশিয়াকে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডকে পর্যায়ক্রমে ধরা হয়। এটি সিজমোগ্রাফে ধারণকৃত তৃতীয় বৃহত্তম ভূমিকম্প।
ভূমিকম্পটি 3 থেকে 10 মিনিট স্থায়ী ছিল, যা সবচেয়ে দীর্ঘতম সময়ের ভূমিকম্প। এটি সমগ্র গ্রহটিকে 1 সেন্টিমিটার পর্যন্ত স্পন্দিত করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর টুন দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।